আলোচনার মাঝেই ইরানের কাছে বোমারু বিমান পাঠালেন ট্রাম্প। যুদ্ধের ছায়া কি বড় হচ্ছে? আলোচনা চলছে, কূটনীতির দরজায় যেন নতুন সম্ভাবনার আলো, কিন্তু সেই আলো ঢেকে যাচ্ছে। ঠিক যেন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা এগিয়ে চলছে, তখনই ট্রাম্প প্রশাসনের একটি চাঞ্চল্যকর পদক্ষেপ, ইরানের ঘাড়ের কাছে বোমারু বিমান পাঠানো। প্রশ্ন উঠেছে, আলোচনা ব্যর্থ হলে কি ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র? ভারত মহাসাগরের বুকে থাকা ডিয়েগো গার্সিয়া বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে একাধিক মার্কিন বোমারু বিমান। এই ঘাঁটিতে এখন অবস্থান করছে 6টি B-2 স্টিলথ বোমারু বিমান এবং 4টি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমান। একটি নতুন উপগ্রহ চিত্র নিশ্চিত করেছে আরও 2টি B-52 বিমান সেখানে এসে পৌঁছেছে। ওপেন সোর্স বিশ্লেষক MT অ্যান্ডারসন প্রথমে 2টি B-52 বিমান শনাক্ত করেন, এরপর এক্সে একটি আপডেট পোস্ট করে তা জানান। এই বোমারু বিমানের উপস্থিতি বিশেষ করে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্পষ্ট করে তুলে ধরছে ওয়াশিংটনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক কৌশল ও দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা। B-52H স্ট্র্যাটোফোর্ট্রেস বিমানগুলো এমনভাবে নির্মিত যা মহাদেশ পেরিয়ে পারমাণবিক বোমা এবং কিউজ জ্যাসম ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ডিয়েগো গার্সিয়া থেকে ইরান যে কোনো সময় লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। রয়টার্সের প্রকাশিত চিত্র দেখা যাচ্ছে, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে 6টি B-2 স্টিলথ বোমারু বিমানের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। এই ঘাঁটিতে অতিরিক্ত বিমান মোতায়েনের নজির আগেও আছে। হুথি বিদ্রোহীদের ওপর হামলার সময় চলতি বছরের মার্চ মাসেই এই ঘাঁটিতে অতিরিক্ত মার্কিন বিমান মোতায়েন করা হয়েছিল। এই সামরিক উত্তেজনার সময়টাও যেন কাকতালীয় নয়। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে তা নতুন করে শুরু হলেও ভঙ্গুর ও অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ডিয়েগো গার্সিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির সক্রিয়তা নতুন করে ইরানের সম্ভাব্য হামলার জল্পনাকে উস্কে দিয়েছে। এর আগে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিনিধি স্টিভ উইটকফ i24 নিউজকে জানান, ওয়াশিংটনে ইরানের প্রতি গভীর হতাশা বিরাজ করছে। তারা জানায়, ইরান আলোচনা চালিয়ে গেলেও আমেরিকা যে সামরিক বিকল্প তুলে রেখেছিল তা আবার আলোচনা টেবিলে ফিরে আসতে পারে, কারণ ইরান কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারছে না। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি এটিকে একটি রেড লাইন বা লাল সীমারেখা হিসেবে বর্ণনা করেছেন, যার বাইরে গেলেই শুরু হবে পাল্টা প্রতিক্রিয়া। তবে ইরানও চুপ করে বসেনি। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে নরকের দরজা খুলে যাবে। সুতরাং একদিকে আলোচনা, অন্যদিকে বোমারু বিমানের ছায়া। একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। বিশ্ব আজ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত বাঁকে, যেখানে কথার চেয়ে বড় হয়ে উঠতে পারে কামানের আওয়াজ। আলোচনার আলো নিভে গেল, ঝড় উঠল ইউরোপে। ইরান কি তবে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়? সব ছিল ঠিকঠাক, আলোচনা বসবে সেটাও জানা ছিল। মধ্যস্থতাকারীরা তৈরি ছিলেন, সময় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রায়। চতুর্থ দফার আলোচনার জন্য সাজানো হয়েছিল কূটনৈতিক টেবিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেন কেউ আলো নিভিয়ে দিল। বাতিল হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্র, দুই শত্রু, দুই ইতিহাস আর দুই শক্তিধর। বহু বছর ধরে সম্পর্কের আগুন জ্বলছে ধিকি ধিকি। আর এবার যখন আশা যাচ্ছিল, আলোচনার আলো ফুটছিল দিগন্তে, তখনই হঠাৎ সেই আলো নিভে গেল এক অজানা বাতাসে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ঝড়? সেই ঝড়ের শব্দ কি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত? গত 3 সপ্তাহে পরপর 3টি পরোক্ষ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। স্থান ওমান ও ইতালি। আলোচনার বিষয়বস্তু ছিল 2টি: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছিল। সবাই বলেছে আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। ইরান জানায়, চতুর্থ দফার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমান, যুক্তরাষ্ট্র ও ইরান 3 পক্ষই ছিল রাজি। তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে বৈঠক। কিন্তু তখনই আসে এক অপ্রত্যাশিত ঘোষণা। কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত। এই ঘোষণার পরপরই বদলে গেল পুরো দৃশ্যপট। আলোচনা স্থগিতকরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি ইউরোপে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে ফ্রান্স দাবি করছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পথে অনেক দূরে এগিয়ে গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-ওয়েল বারো সরাসরি বলেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি এই কর্মসূচি ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আর এক মুহূর্তও দেরি করব না। আমরা 10 বছর আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনব।
গত 28 এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে 6000 কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 2015 সালের পরমাণু চুক্তির নির্ধারিত সীমার প্রায় 30 গুণ বেশি। তিনি সতর্ক করে বলেন, এখন ইরানের ব্রেকআউট টাইম অর্থাৎ বোমা তৈরি করতে যত সময় লাগে তা 1 বছর আগে কয়েকদিনে নেমে এসেছে। বারো আরও দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই, কূটনৈতিক পথই একমাত্র বিকল্প যদি ইরান তা বেছে নেয়। নিষেধাজ্ঞার ব্যাপারে ফ্রান্সের হুমকির জবাব তেহরান থেকে ঝড়ের মতো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ফ্রান্স যা বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরি করতে চাইছে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির জন্য অপমানজনক। আর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরানি বললেন, এই হুমকি আসলে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটি চাপ তৈরি করে আলোচনাকে ধ্বংস করার একটি অপচেষ্টা। তেহরান আবারও বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু পশ্চিম দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, সেই কথায় ভরসা রাখতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। ইউরোপীয় ত্রয়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আমরা নতুন করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করব। আলোচনা বন্ধ, অভিযোগ শুরু, উত্তেজনা বাড়ছে। আলোচনার মঞ্চ ফাঁকা হলেও পর্দার পেছনে চলছে এক অদৃশ্য কূটনৈতিক লড়াই। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামরিক সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধ জাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়, তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি। সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে, তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুঁড়তে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক।
এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থলবাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানেই প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটি এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরে। তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁকটাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি।
কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আল-বোর্জ পর্বতশ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রস পর্বতমালার মতোই এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে। ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত 2টি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও তাদের কাছে 4,000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব 3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল 2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধবিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300-এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে।
কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভেল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে। যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্যও ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবড় সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কী ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়।